নীলার দিকে তাকালো। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও রুমে সাদিদের নরণচরণ অনুভব না করে নীলা ধীরে ধীরে চোখ জোড়া খুলল। সাদিদকে তার সামনে এভাবে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকতে দেখে জোরপূর্বক হাসল, কিন্তু তাতেও সাদিদের মধ্যে বিন্দুমাত্র পরিবর্তন লক্ষ্য করা গেল না। তাই নীলা জোরপূর্বক হাসতে হাসতেই বলল, একটু শুয়েছিলাম আর কি, এখনই উঠে যাব। আমি একেবারে ঠিক আছি কিন্তু। কতটুকু ঠিক আছো সেটা আমি বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। আবার একটা কথা তো তুমি শুনতে চাও না। এখন কষ্টটা কে পাচ্ছে? আরে কষ্ট কিসের? চুপ। একটা কথা নয়, কত করে বললাম এই অবস্থায় এত সকালে হাঁটতে যাবার প্রয়োজন নেই, শুনলেন আমার কথাটা? সাদিদের গম্ভীর থমথমে কণ্ঠ শুনে নীলা তার প্রতিউত্তর দেওয়ার সাহস পেল না। সাদিদ গম্ভীর মুখেই বিছানার দিকে এগিয়ে আসলো। নীলার সাথে কোনো রকম কথা না বলে গায়ে পরিহিত শীতের জামাটা খুলে দিল। ওয়াশরুমে গিয়ে একটা টাওয়েল হালকা ভিজিয়ে এনে নীলার গলায় কপালের ঘাম সযত্নে মুছিয়ে দিল। অতপর এসির পাওয়ারটা একটু কমিয়ে দিয়ে নীলার শরীরে ভালোভাবে কম্বলটা দিয়ে দিল। এই পুরো সময়টা সাদিদ একেবারে নির্বাক ছিল। নীলারও সাহসে কুলিয়ে ওঠেনি তার সাথে কথা বলে যেচে গিয়ে ধমক খাওয়া, কেননা তার ইমোশনাল ব্ল্যাকমেইলে এক প্রকার অতিষ্ঠ হয়ে সাদিদ গতকাল রাতে বাইরে হাঁটতে যেতে রাজি হয়েছিল। নতুবা ডক্টরের ওই কথার পর নীলা এক পা বাড়ির বাহিরে রাখবে, কিন্তু এটা শুনলে সাদিদ বাড়ি ঘর উল্টে ফেলবে। সে সাদিদি গতকাল প্রাণ পাখির কান্নামাখা মুখটা দেখে রাজি হয়েছিল, আর নীলা হাজারবার বলুক সকালে এতটা পথ হাঁটতে গিয়ে তার শরীর খারাপ করেনি। কিন্তু সে নিজে তো জানে তার আচমকা এই জন্যই এতটা খারাপ লাগছিল। তার সাথে সাদিদও এই কথাটা বেশ ভালোই বুঝতে পারছে, কিন্তু রাগ বা অভিমানের বশে হোক এটা নিয়ে নীলাকে আপাতত ধমক দিচ্ছে না। সাদিদ বিছানা ছেড়ে উঠে চলে যেতে নিলেই নীলা দুর্বল হাতে তার কবজি চেপে ধরল। তার হাতের কম্পনি বলে দিচ্ছে সাদিদকে এই মুহূর্তে সে বড্ড ভয় পাচ্ছে। সাদিদ চোখ বন্ধ করে একটা শ্বাস টানল। না, এই মেয়েটা তাকে পুরোপুরি ডুবিয়ে ছেড়েছে, ধমকটা পর্যন্ত দেওয়ার সুযোগ দেয় না। এমন করলে হবে নাকি? সাদিদ নিঃশব্দে নীলার শরীরে জড়ানো কম্বলের নিচে আসলো। পেটটা উঁচু হওয়ার দরুন নীলা এখন আর বুকে আসতে পারে না। আসলেও যে তার কষ্ট হয় সেটা ভেবে সাদিদ তাকে বুকে টানে না। তাই সে কাত হয়ে নীলার মাথাটা তার বাহুর উপর ধরল, বুকে না জড়িয়ে আষ্টে পৃষ্ঠে নিজের শরীরের সাথে প্রিয়তমার ছোট্ট শরীরটা মিশিয়ে নিল। দুজনে নির্বাক, যেন নীরবতাতেই প্রবল ভালোবাসা আর হাজারো অভিমানের লেনাদেনা চলছে। নীলার চোখ জোড়া ম্লান হচ্ছে। আজকাল শরীরটা খারাপ হলে তার নিজের মনেও ভয় জাগে। এই বুঝি ভালোবাসার মানুষটা থেকে ছিন্ন হয়ে যাবে, এই বুঝি নিজের কলিজার টুকরোটাকে এক পলক দর্শন করার আগে অতল গহ্বরে হারিয়ে যাবে। এমন হাজারো আজেবাজে চিন্তার এসে মাথায় ক্রমাগত ভিড় জমাতে চায়, কিন্তু নীলার মন কষ্টে জর্জরিত হলেও সাদিদের নিকট সেটা প্রকাশ করে না। নতুবা এই ছেলেটা যে শেষ হয়ে যাবে, একেবারেই নিঃশেষ হয়ে যাবে। নিজের বাহুতে ঠান্ডা পানির অস্তিত্ব অনুভব হতেই সাদিদ খানিকটা নিচু হলো। নীলার থুতনিতে হাতটা রেখে মুখটা উঁচু করে ধরতেই নীলার অশ্রুসিক্ত আঁখি পল্লবগুলো নজরে আসলো। এতক্ষণ মায়ের থেকে বঞ্চিত থাকলেও এখন কিন্তু সুদে আসলে পই পই করে সব হিসাব তুলে মার দিব বলে রাখলাম। ভালোবাসি। সাদিদ চোখ বাঁকিয়ে তাকালো। নীলা ভাবলেশীন। সাদিদ কয়েক মুহূর্ত স্থির থেকে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে তুলল। নীলার কপালের মাঝ বরাবর সশব্দে উষ্ণ চুম্বন করল। অতঃপর আবারও বুকে জড়িয়ে জড়ানো গলায় বলে উঠল, পাখিটা কি জানে সে যে ভীষণ পাজি, অন্যায় করে অথচ রাগ দেখানোর সুযোগ দেয় না। এসব বললে রাগ দেখানো যায়? সব সময় রাগ দেখাতে হয় না, তাহলে কি করতে হয়? খুব খুব ভালোবাসতে হয়। ভালোবাসা কি কম হচ্ছে? এই যে এখানে যিনি এসছেন তিনি কি এমনি এমনি হাওয়া খেয়ে এসছেন? নীলা পেটের উপর রাখা সাদিদের হাতের উপরে নিজের হাতটা সন্তর্পণে রাখল। অতঃপর দৃষ্টি মিলিত করে কথাটার অর্থ বোঝার চেষ্টায় রইল। নীলাকে এমন করে প্রশ্নোত্তর দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে সাদিদ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল। অতঃপর ঝুঁকে এসে নীলার কানের লতিতে ঠোঁট স্পর্শ করে নেশা জড়ানো কণ্ঠে আওড়ালো, প্রবল ভালোবাসায় সিক্ত হয়ে তোমার এই গর্ভে ছোট্ট প্রাণটি বেড়ে উঠেছে। তাহলে ভালোবাসা কম কিভাবে হলো? উল্টে বলতে হবে সময় অসময়ে অতিরিক্ত ভালোবাসা বহিঃপ্রকাশ করেছে। ইস, কি ঠোঁট কাটাই ছেলে! নীলার তুলতুলে গালগুলো লজ্জায় লালাভ রূপে পরিপূর্ণ হয়েছে, যেন একটু টোকা দিলেই
গাল ভেদ করে তাজা রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে আসতে চাইবে। অপরদিকে সাদিদ পুরোপুরি স্বাভাবিক, বরং নিজের অধর যুগলের নিয়ন্ত্রণহীন উষ্ণ পরশে নীলাকে ক্রমশ অস্বাভাবিক করে তুলছে। নীলার মুখের সামনে চলে আসা এলোমেলো চুলগুলোকে সাদিদ আলতো হাতে কানের পেছনে গুজে দিল। আঙুলের উল্টো পাশ দিয়ে প্রিয়তমার গালে লম্বা লম্বি দাগ কাটতেই নীলা মৃদুভাবে কেঁপে উঠল। সাদিদ সেটা দেখে নিঃশব্দে হাসল। অতঃপর খুবই নমনীয়তায় প্রিয়তমার কপালে ভালোবাসার উষ্ণ চিহ্ন এঁকে দিল। নীলা নির্নিমেষ তাকিয়ে দেখল সেই ঘোর লাগা আখি যুগল বরাবরই শুনে এসেছে। বিয়ের পূর্বে প্রেমিক মনে ভালোবাসার ছড়াছড়ি থাকলেও বিয়ের পরে এসব কেবল নিছক কল্পনা। সময়ের সাথে সাথে ভালোবাসাগুলো লবণ ছাড়া তরকারির ন্যায় পানসে হতে থাকে। কিন্তু সাদিদ নীলা কেন তার মধ্যে পানসে মনোভাব দেখে না, বরং মনে হয় দিনকে দিন ছেলেটার ভালোবাসা যেন তার প্রতি উপচে পড়ছে। একটা কথা জিজ্ঞেস করবো? অনুমতি নেওয়ার কি আছে, আমি তো। নীলা তার কথায় মুচকি হাসল, অতঃপর বলে উঠল, আমার প্রতি আপনার ভালোবাসা এখন এত তীব্র কেন? এমনটা তো হওয়ার কথা না। মানে? আপনাকে কি আমার রোগে ধরেছে? এটা কেমন কথা? তাহলে মানে মানে করছেন কেন? সাদিদ এবার চট করে নীলার কথার অর্থটা বুঝে ফেলল, তাই সে নিচু আওয়াজে হেসে উঠল। বললেন না যে? বলবো কিভাবে ম্যাডাম, আপনার প্রশ্নের অর্থ দ্বারাই তো আমি করতে পারিনি। কাইন্ডলি এমন ব্যাঁকা টেরাভাবে না বলে সোজাভাবে বলা যাবে? না, বলবো না। কেন? কারণ আপনি আমার কথাকে বাঁকা তারা বলে অপমান করেছেন, তাই আমি রাগ করেছি, যার ফলে বলা সম্ভব নয়। সাদিদ কয়েক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার মুখপানে তাকিয়ে রইল। ক্ষীণ সময় অতিবাহিত হতেই সে বাঁকা হাসল। এলো পাথারের সুরসুরি দিতেই নীলার অবস্থা এবার কাহিল। প্লিজ প্লিজ বন্ধ করেন, আমি আর পারছি না। এই তো লাইনে চলে এসছো। তোমাকে কিভাবে সোজা করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি খুব খারাপ। হলেও কিছু করার নেই, তোমারই বর। এখন ভালো মেয়ের মতো চুপচাপ বলে দাও তো। নীলা ঘাড় বাঁকিয়ে একবার সাদিদের মুখশ্রীতে নজর বোলালো। কাত হয়ে এসে সাবধানে সাদিদের বুকে মাথা রাখল। সাদিদের পরিহিত শার্টের উপরের দুইটা বোতাম খোলা, যার দরুন তার বক্ষরমগুলো নিজেদের অস্তিত্ব প্রকাশে উকি দিচ্ছে। নীলা আপন মনে সেগুলোকে আঙুল চালিয়ে খেলতে খেলতে বলে ওঠে, এই জীবনে আমাকে ভুলে যাবার, এমনকি ভুল বোঝারও অনেক বিষয় আপনার সামনে এসছে। যখন সম্পর্কের কোনো রকম নাম ছিল না, তখনও আপনি আমাতে মত্ত ছিলেন। প্রবাসের এত দীর্ঘ রজনী পার করেও এই আমিটাকেই একমাত্র মনে ধরে রেখেছিলেন। তারপর তারপর সম্পর্কের নাম আসার পরেও আমাদের মাঝে দূরত্ব এসছিল ভুল ভ্রান্তির অগণিত কারণ। নিজের খুব কাছের মানুষগুলো আমাকে ভুল বুঝতে বাধ্য হয়েছিল। কিন্তু তখনও আপনি কেন এমনটা করলেন? কেন এত ভালোবাসলেন? কেন সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই আমিটাকেই বিশ্বাস করলেন? আমার যে আপনার এই প্রচণ্ড ভালোবাসার সামনে ভয় হয়, খুব ভয় হয়। নীলার কথাগুলো ক্রমশ জড়িয়ে যাচ্ছে। সাদিদ নীলার মুখ না দেখিয়েও স্পষ্ট বুঝতে পারছে তার প্রাণ পাখির মায়াবী আঁখি জোড়াতে নোনা জল এসে ভিড় জমিয়েছে। নীলা সাদিদের বুকের শার্ট শক্ত করে আঁকড়ে ধরল। সাদিদ সযত্নে তার মাথায় হাত বুলিয়ে চুলের ভাঁজে চুমু দিল। নরম শরীরের প্রাণ পাখিটাকে সাবধানে বুক পাঁজরে আঁকড়ে নিয়ে মায়া ভরা কণ্ঠে বলল, ভালোবাসি তো, আর ভালোবাসায় বিশ্বাস না থাকলে হয়? লোকে বলে সময়ের সাথে সাথে সম্পর্কের মতো বিশ্বাসেও ফাটল ধরে। হ্যাঁ, সেটা হয়তো দেখা যায়, কিন্তু বউ, তাই বলে কি সবাই এক? সবাই কি সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়? ব্যতিক্রম তো অবশ্যই থাকবে। তাই বলে সবাইকে এক পাল্লায় মাপা কোন দিক দিয়ে ঠিক? নীলা ঘাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই সে নিঃশব্দে মৃদু হাসল। নীলার মনে যে এখনো অগণিত প্রশ্নের আনাগোনারা ভিড় জমাচ্ছে সেটা বুঝতে পেরে তার মুখটা ধরল সে। অতঃপর একটু নিচু হয়ে সাদিদ তার কপালে কপাল ঠেকিয়ে পুনরায় বলল, পৃথিবীটা এখন ক্রমশ আঁধারে তলিয়ে যাচ্ছে। দিনকে দিন অবিশ্বাস, ছলনা, মিথ্যার আড়ালে ভালোবাসার সজীবতা ক্রমশ হ্রাস পাচ্ছে। এই ভালোবাসাহীন পৃথিবীতে বেঁচে থাকা বড্ড যন্ত্রণার। কিন্তু তাই বলে এখনও যে ভালোবাসার সময়ের অক্লান্ত প্রেমিক পুরুষে দেখা মিলবে না, তেমনটা ভাবা অনুচিত। জানি না আমি কেমন বা কতটুকু তোমার প্রেমে মাতোয়ারা, শুধু এতটুকু জানি তোমার জন্য অনুভূতিগুলো অন্তরাল থেকে উপলব্ধি করি। আর শেষে অনুরাগটা অন্তরালের সর্বোচ্চ গহীনে সে আপন মনে তৈরি হয়।
তাই ভুল বোঝা সম্ভব না বই, একেবারেই সম্ভব না। নীলার বন্ধ চোখ বেয়ে পড়া নোনা জলগুলো তার শুকনো গাল ভিজিয়ে দিচ্ছে। এত সুখ সে কিভাবে সহ্য করবে? পারবে তো দীর্ঘ বর্ষ রজনী পেরিয়ে এই ভালোবাসার মানুষটাকে সযত্নে আগলে রাখতে? নীলা চঞ্চল হরিণীর ন্যায় নিজেও সাদিদের গালে হাত রাখল। সাদিদ তার কাজকর্ম ঠিক ঠাহর করে উঠতে পারল না। তাকে চরম মাত্রায় অবাক করে দিয়ে নীলা নিজের ভেজা অধরগুলো তার শুষ্ক ঠোঁট জোড়াতে মিলিয়ে দিল। কয়েক মুহূর্ত সাদিদ চমকিত ভাবের মধ্যেই থমকে রইল। নীলা আগ বাড়িয়ে ভুলেও কখনো আদর দিতে আসে না। তার তো সাদিদের এগিয়ে আসাতেই লজ্জায় মরি মরি অবস্থায় সেই নীলা আজ নাকি তাকে এভাবে অস্থির করে চুমু দিচ্ছে। সাদিদ আর কাল বিলম্ব করল না। নীলাকে বুকে আগলে নিয়ে সাবধানে বালিশে শুইয়ে দিল। কিন্তু দুটো মনের তৃষ্ণা নিবারণ তখনও থেমে রইল না। নীলার এমন আগ্রাসী রূপ সাদিদের নিকট একেবারে নতুন। তাই মুহূর্তটাকে সে নিজেও চরম উপভোগ করছে। নীলার অস্থিরতা সাদিদের পুরো শরীরে তীব্র উত্তেজনা সৃষ্টি করছে। তাই নীলার বাম হাতের আঙুলের ভাঁজে নিজের ডান হাত শক্ত করে আঁকড়ে ধরল। অপর হাতে নীলার চিবুক চেপে ধরে কি হচ্ছে দেখার জন্য সে নীলার ঠোঁট ছেড়ে সরে আসলো। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে নীলার মুখের পানে তাকালো। মেয়েটা ইতিমধ্যে নিঃশব্দে কেঁদে কেটে চোখ মুখ লাল করে ফেলেছে। সাদিদ এবার এতক্ষণের ভালোবাসা মিশ্রিত আদর ছেড়ে মৃদু স্বরে ধমকে উঠল। এটা কি হচ্ছে? আদর দিলে কেউ কান্না করে নাকি? প্রশ্ন উত্তর দিয়েছি এইভাবে কাঁদবার জন্য? নীলা দ্রুত গাল চোখ মুছে সাদিদের সামনে ভালো মেশে আসতে চাইল। সেটা বুঝতে পেরে সাদিদ তার অগোচরে নিঃশব্দে মৃদু হাসল। দরজা নক হতেই সাদিদ নীলার থেকে সরে এসে বিছানা থেকে নামলো। এগিয়ে যেতে যেতে শার্টের উপরের দুটো বোতাম লাগিয়ে নিল। নিধি হাতে একটা মিডিয়াম সাইজের ট্রে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাবিমণি, তুমি আসলে কেন? কাউকে দিয়ে পাঠিয়ে দিতে। সাদিদ তার কথায় হালকা হাসলো, অতঃপর দরজা ছেড়ে বলে উঠল, তাহলে তোমাদের আদরের দুলালিকে কষ্ট করে নিজেই খাইয়ে দাও। খাওয়া নিয়ে মেয়ে মহা ড্রামাবাজ। শেষের কথাটা সাদিদ কিছুটা ফিসফিসিয়ে নীলার অগোচরে বলল। নতুবা তার প্রাণ পাখির কানে গেলে মুখটা হুতুম প্যাঁচার মতো করে রাখবে। নিধি ঠোঁট এলিয়ে হাসল। তাকে ট্রে নিয়ে বিছানায় বসতে দেখে সাদিদ তোয়ালে কাঁধে নিয়ে আবারও হাসল। তাহলে তুমি মহারানীকে খাওয়াতে থাকো, আমি এর মধ্যে গোসলটা সেরে ফেলি। নিধির সামনাসামনি হঠাৎ এমন কথায় নীলা সাদিদ দুজনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। সাদিদ বার কয়েক শুকনো কেশে বিনা বাক্যে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সাদিদ চলে যেতেই নিধি ট্রের উপর থেকে ঢাকনা সরালো। সকাল সকাল নিধি তার জন্য হোমমেড স্যান্ডউইচ, দুটো সেদ্ধ ডিম আর অরেঞ্জ জুস নিয়ে এসেছে। নীলার নজরে সেগুলো পড়তেই তার চোখ মুখ কুঁচকে এলো। আপনি এসব কি এনেছো? আমি এসব খাবো না। আচার নতুবা টক ঝাল মিষ্টি টাইপ কিছু নিয়ে আসো। নিধির এই কথার পর নীলার মুখটা আরো চুপসে গেল। কেননা সাদিদ এমনটাই করে, প্রতিদিন ধমকে টমকে জোর করে হলেও এসব খাইয়ে ছাড়বে। তাদের হ্যাঁ নায়ের বাঘ বিতণ্ডায় ইতিমধ্যে সাদিদ গোসল সেরে বেরিয়ে গেছে। নিধি রুমে আছে বিধায় সে খালি গায়ে বের হয়নি। টি শার্ট আর ট্রাউজার পরে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে বেরিয়ে আসলো। নীলা দরজার খোলা আওয়াজে সেদিকে ফিরে তাকালো। গোসলের পর বরাবরের মতোই সাদিদকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছে। কিন্তু এই স্নিগ্ধ চেহারার ছেলেটা এখন তার কি অবস্থা করবে এটা ভেবে নীলার আগাম বিরক্তি লাগছে। সে আবারও তীব্র বিরক্তি মাখা দৃষ্টিতে প্লেটের উপর রাখা খাবারগুলোর দিকে তাকালো। নিধি তার অবস্থা দেখে মুখ টিপে হাসল। কি হয়েছে ভাবিমণি? এত তাড়াতাড়ি খাওয়ার পর্ব শেষ হয়ে গেল নাকি আমি গোসল দেরিতে শেষ করলাম? মানে সাদিদ চোখ বাঁকিয়ে নীলার দিকে তাকাতে সে মাথা নিচু করে বিছানার চাদর মোচড়া মোচড়ে শুরু করলো। আর চোখে সাহস করে একবার সাদিদের দিকে তাকাতেই আবারও সে হালকা রাগের আভাযুক্ত চোখ জোড়ার সম্মুখীন হলো। সে দ্রুত নজর সরালো। ভালো কাজে না? তাহলে এটা হবে কিভাবে? তোমার পিচ্ছি বোনটা দিন দিন আদর খেয়ে বাঁদর হচ্ছে। ভালো জিনিস এখন তার মুখেই যায় না। তুমি জানো আজকে মেয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করা ফ্লাক্সে বানিয়ে রাখা রং চাখিয়েছে।
তা আবার চেইটে পুইটে, অথচ তার শরীরের জন্য ভালো এমন কিছু একটা আমি জোর করেও তাকে খাওয়াতে পারিনি। আমি কোথায় জ্বালালাম? নীলা মিনমিনে কথাটা বলেই আবারও আর চোখে সাদিদের দিকে তাকালো। সে এখনো এক দৃষ্টিতে নীলাকে পরখ করে যাচ্ছে। এমন করে তাকায় কেন ভাবছে? নীলার কি ভয় লাগে না? নিধি আর দাঁড়ালো না। যেখানে সাদিদ রয়েছে সেখানে শুধু শুধু থেকে এবার কি লাভ? সাদিদ এগিয়ে গিয়ে দরজাটা চাপিয়ে আসলো। অতঃপর বিনা বাক্যে নীলার পাশে বসে ট্রে থেকে স্যান্ডউইচ হাতে নিল। নিঃশব্দে সেটা নীলার মুখের সামনে ধরতে নীলার দৃষ্টি এদিক সেদিক ঘোরাতে শুরু করলো। সাদিদ কয়েক মুহূর্ত তীক্ষ্ণ চোখে তার ফাঁকিবাজ বউয়ের কর্মকাণ্ড দেখল। অতঃপর গম্ভীর স্বরে বলল, এই চুপচাপ হাঁ করো তো। না মানে খিদে নেই। নীলার কণ্ঠে অসহায়ত্বের ছাপ। কথাগুলো তীব্র আকুতি ভরা, কিন্তু সাদিদ সেসবের বিন্দুমাত্র গলল না। থমথমে গলায় আবারও বলল, খেলেই খিদে লাগবে। এটা কেমন লজিক? এসব আজারা লজিক মানি না। কানের পিছনে 2-3টা পড়লে না অনায়াসে মানতে বাধ্য হবে। এবার চুপচাপ খাওয়াটা শেষ করো। আমি পাখি। নীলা এবার ভদ্র বাচ্চার মতো হ্যাঁ করল। কে বলবে এই ছেলের মিনিট 20 আগেও তাকে আদরে আদরে ক্লান্ত করেছে। এই ছেলে মুহূর্তে মুহূর্তে গিরগিটির মতো রং পাল্টায়। এই নরম তো এই দাবালনের। সবকিছু খাইয়ে সাদিদ নীলার মুখটা সন্তর্পণে মুছিয়ে দিল। এতক্ষণ গম্ভীর মুখে থাকলেও এখন তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলছে। সাদিদ নীলার গোলুমুলু গালগুলো হালকা করে টেনে দিয়ে কপালে আদর ভরা চুমু খেল। নীলার ঠোঁটের কোণেও কিঞ্চিত হাসির রেখা ফুটে উঠল, কিন্তু সেটা বেশ একটা দীর্ঘায়িত হলো না। লক্ষ্মী বউ আমার, একটু পর আবারও আমার সাথে নাস্তা করে ফেলবে। এবারে ফার্স্ট। এমন ভয়াবহ কথা শুনিয়েও সাদিদের মধ্যে কোনো রকম হেলদোল নেই। সে নিজেই ক্লজেট থেকে অফিসিয়াল ড্রেস বের করে গায়ে জড়াচ্ছে। অপরদিকে নীলার মুখটা একেবারে দেখার মতো হয়েছে, যাকে এক কথায় বলে বাংলার পাঁচ। শাহেদ আর হাসিবুর রহমান ইতিমধ্যে গাড়িতে বসে ওয়েট করছে। সাদিদ বের হলেই একসঙ্গে যাবে। শাহেদ বারবার ঘড়ির কাঁটা দেখে যাচ্ছে, কিন্তু সাদিদের খবর নেই। আরে অধৈর্য হচ্ছিস কেন? এটা নতুন কি? সে আমাদের এগিয়ে যেতে বলে প্রতিদিন, নিজের মহৎ কাজ উদ্ধার করে। বলেই তিনি হেসে ফেললেন। অপরদিকে শাহেদও সিটে শরীর এলিয়ে মৃদু স্বরে হাসল। মা, আমি না আসা পর্যন্ত প্লিজ ওকে একা থাকতে দিও না। তুমি না হয় ভাবিমণি নতুবা যে কোনো একজন সর্বদা যেন ওর পাশে পাশে থাকে। শালা রহমানের বিরক্তির মাত্রা যেন এবার অতিক্রম করবে। ছেলেটা প্রতিদিন এই এক কথা বলে তার কান রীতিমতো পচিয়ে দিচ্ছে। শাদি, তুই কিন্তু এই বয়সে এসেও অনায়াসে আমার হাতে কয়েকটা থাপ্পড় টাপ্পড় খেয়ে ফেলতে পারিস। প্রতিদিন এসব বলার কোনো মানে হয়? তার কণ্ঠে প্রচণ্ড বিরক্তির ছাপ। সাদিদ সেটা দেখে মুখটা লটকে ফেলল। মায়ের হাতটা 2 হাতে চেপে ধরে উল্টো পাশে ঠোঁট ছুঁয়ে নরম গলায় বলল, কি করবো মা, শান্তি পাই না তো, তাই নিজের একটু প্রশান্তির জন্য বারবার এমন করে বলে যাই। শায়লা রহমানের মুখে তৎক্ষণাৎ বিরক্তি কাটিয়ে মায়া এসে ভর করল। তার ছেলেটা যে কাউকে এমন করে ভালোবাসতে পারে এটা তার নিকট স্বপ্নের মতো। ছেলেটাকে কোনো সময় এসব প্রেম ভালোবাসায় জড়াতে দেখেনি। সবসময় পড়াশোনা, পরিবারের সদস্য আর বাকি সময়টুকু বন্ধুদের সাথেই কাটিয়েছে। আর আজ কিনা এই ছেলেটাই একটা মেয়েকে চোখে হারায়। প্রতিদিন মায়ের নিকট তাকে নিয়ে কত আকুতি মিনতি করে। তিনি ছেলের কপালে স্নেহের চুম্বন করে সযত্নে মাথায় হাত বুলিয়ে বললেন, একদম চিন্তা করবি না, এরা 2 বোন আমার কাছে ছেলের বউ নয়, বরং 2টা মেয়ে। তাই নিজের মেয়েকে দেখা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। সাদিদ একগাল প্রশান্তির শ্বাস টেনে হাসল। অতপর মায়ের থেকে বিদায় নিয়ে অদূরে সোফায় বসা নীলার দিকে এগিয়ে আসলো। তার পাগলি বউটা ভাগিনার সাথে বসে CN চ্যানেলে অগি কার্টুন দেখছে। আর একটু পর পরই দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। সাদিদ সেটা দেখে নিজেও ঠোঁট চেপে খানিকটা হাসল। তারপর এগিয়ে গিয়ে নীলার পাশে বসে সাদকে টেনে নিজের কোলে আনলো। গালে ঠেসে চুমু দিতে সাদ বিরক্তির সুর তোলে। গাল ঘষতে ঘষতে নীলার নিকট অভিযোগ তুলল। নীলা হেসে ফেলল তার অভিযোগ মাখার কথা শুনে। সাজিদ তাকে হাসতে দেখে দুষ্টু হেসে নীলার হাসি বন্ধ করার টেকনিক অবলম্বন করে বলল, খা
খালামণি আর কি বলবে? খালামণির তো আরো অনেক কিছু খেয়ে ফেলি। কাল না একটু। আল্লাহর ওয়াস্তে চুপ করেন, অসভ্য লোক একটা। শেষোক্ত কথাটা নীলা বেশ বিড়বিড়িয়ে সাদিদের অগোচরে নিচু স্বরে বলে উঠল। সাদিদ বুঝতে পেরেও এখনকার মতো ছেড়ে দিল। অলরেডি অফিসের জন্য অনেক লেট হয়ে গেছে, তাই ঝটপট সাদের চোখের উপর হাত ধরে নীলার মাথায় গাঢ় চুমু খেল। বিচ্ছু একটা। চাচিমণির সাথে একদম দৌড়াদৌড়ি করবে না, তাহলে কিন্তু চাচু খুব রাগ করবে, মনে থাকবে। সাদ একেবারে সব বুঝে গেছে এমন একটা ভাব টেনে দ্রুত মাথা উপর নিচ করল, কিন্তু তার ছোট্ট মস্তিষ্ক বরাবরই সাদিদের চাচিমণি আর নীলার খালামণি ডাক নিয়ে মারাত্মক ঝামেলা পাকিয়ে বসে থাকে। কিন্তু সে প্রতিবারই নির্বাক শ্রোতা। সাদিদ নিজের অনাগত স্নেহের টুকরোকে সহ খালামণি এবং ভাগিনাকে আদর দিয়ে অফিসের জন্য বের হয়ে গেল। গাড়ির সামনে আসতেই শাহেদ রসিকতা মিশ্রিত স্বরে বলে উঠল, সাদিদ তার কথার সারমর্ম বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসল, অতঃপর বিনা বাক্যে দরজা খুলে ফ্রন্ট সিটে বসে পড়ল। শাহেদ আর দেরি না করে দ্রুত গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যাওয়ার পরই গাড়ির মিররে চোখ পড়তেই সাদিদের বুক বোধহয় কেঁপে উঠল। সে উত্তেজিত কণ্ঠে শুধু বলল, ভাইয়া প্লিজ গাড়ি থামাও। শাহেদ এক কথাতেই গাড়ির ব্রেক চাপল, কিন্তু কি জন্য সাদিদ ব্রেক করতে বলেছে সেটা আর জিজ্ঞেস করতে পারল না, কেননা সাদিদ ইতিমধ্যে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে গেছে। নীলা মোজাইক পাথরের মেঝেতে নিচু হয়ে বসে স্যান্ডেলের ভেতরে চলে আসা ছোট্ট নুড়ি পাথরটা বের করে নিল। অসমান ধারালো তীক্ষ্ণ ছিল বলে পায়ের তালুতে একটুখানি লেগেছে। সে এতক্ষণ এটা পরখ করতেই ব্যস্ত ছিল। এরই মধ্যে আচমকা কেউ একজন ঝড়ের গতিতে এসে তাকে নিজের বলিষ্ঠ বাহু বন্ধনে আবদ্ধ করে নিয়ে বুক পাঁজরে আঁকড়ে ধরল। তাকে আঁকড়ে ধরা মানুষটার হৃদস্পন্দন অস্বাভাবিক হারে চলছে। নীলাকে এতটাই শক্ত করে ধরছে যে সে মাথা উপরে তুলে তাকাতে পর্যন্ত পারছে না। কিন্তু ব্যক্তির মুখশ্রী নজরে না এলেও নীলার বুঝতে বিন্দুমাত্র সমস্যা হচ্ছে না মানুষটিকে, কেননা তার স্পর্শ যে নীলার রক্তকণিকাগুলোর পর্যন্ত মুখস্থ। তার আদর মাখা ভালোবাসাগুলো নীলার রন্ধ্রে রন্ধ্রে মিশে রয়েছে। প্রেমিক পুরুষের এই মাতাল করা গায়ের গন্ধে নীলা চোখ বন্ধ করেই দূর থেকে বহুদূর পাড়ি দিতে পারবে। কলিজা পেন হচ্ছে তোমার? খুব বেশি ব্যথা হচ্ছে? সাদিদের কণ্ঠস্বর ক্রমশ কেঁপে কেঁপে উঠছে, সাথে যুক্ত হয়েছে চোখে মুখে মারাত্মক ভয়। কিন্তু নীলা এসবের কিছুই ঠাহর করে উঠতে পারছে না। কি পেইন, কিসের ব্যথা? নীলা দ্বিধাজড়িত কণ্ঠেই জিজ্ঞেস করল, কিসের পেইন? আমি আবার কখন ব্যথা পেলাম? সাদিদের কাঁপুনি ভাব এখনো যায়নি। সে তার গালে নিজের কাঁপা ডান হাতটা রেখে ভয়ার্ত কণ্ঠে আবার বলল, তোমাকে দ্রুত পায়ে এগিয়ে আসতে দেখলাম। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তুমি নিচে এসে বসে পড়লে। আমি মিররে স্পষ্ট তোমার ব্যথাজনিত মুখশ্রীটা দেখেছি। প্রিন্সেসের আগমনের তো আরও সময় বাকি আছে। এত তাড়াতাড়ি পেইন উঠে গেল? আসো কোলে নেই, আমরা এখনই হসপিটাল চলে যাব। নীলা এই মুহূর্তে কিংকর্তব্য বিমূঢ়। সে হাসবে না কাঁদবে এটাই এখন বুঝে উঠতে পারছে না। মূলত এক কথায় সে নিজের অনুভূতি বুঝাতে এই মুহূর্তে অক্ষম। তাই সে কেবল ফ্যাল দৃষ্টিতে সাদিদের অস্বস্তি ভরা মুখশ্রীতে তাকিয়ে রয়েছে। এরই মধ্যে শাহেদরা গাড়ি থেকে নেমে চলে এসেছে। এদের দুজনকে এই অবস্থায় দেখে তারাও চিন্তায় পড়ে গেল। শাহেদ দুশ্চিন্তাগ্রস্তে বলে উঠল, হ্যাঁ রে মা, তুই ঠিক আছিস? শাহেদের মা, এই শাহেদের মা, তাড়াতাড়ি বের হও। দেখো মেয়েটার শরীর খারাপ করেছে। এতক্ষণ বোধহয় এতটুকুরই অভাব ছিল, যা এই পাগলাটে প্রেমিকের কৃপায় 16 আনায় পরিপূর্ণ হয়েছে। নীলাকে আরও এক দফা অবাক করে দিয়ে বাড়ির ভেতর থেকে হুড়মুড়িয়ে শায়লা রহমান, নিধি এবং কাজের মেয়েগুলো পর্যন্ত বেরিয়ে আসলো। মাকে দেখে যেমন সব সন্তানরা নরম হয়ে যায়, সাজিদেরও তেমনটাই হলো। তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে না পড়লেও চোখ জোড়া ঝাপসা হয়ে আসলো। সে ধরা গলায় শায়লা রহমানের উদ্দেশ্যে বলে উঠল, মা, আমার বাকির কষ্ট হচ্ছে। ছেলের এমন অসহায় মুখশ্রী দেখে মায়ের মনটা নিঃশব্দে যেন ডুকরে কেঁদে উঠল। তিনি আলতো হাতে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনার স্বরূপ প্রবল আত্মবিশ্বাসের কণ্ঠে বললেন, শান্ত হও বাবা, ওর কিছু হবে না, আমরা সবাই আছি তো। এখনই হসপিটালে চলে যাব। কই গো শুনছো? জলদি এমার্জেন্সিতে কল দিয়ে হসপিটালের সিট বুক করো।
আমরা আর এক সেকেন্ডও সময় নষ্ট করব না। নীলার চোখ জোড়া এখনো গোল গোল হয়ে আছে। কি হচ্ছে এসব? দয়া করে কেউ কি তাকে কষ্ট করে একটু বলবে? সাদিদ নীলাকে এতক্ষণ নিজের বুকেই চেপে ধরে রেখেছিল, এখন তাকে কোলে তুলে নিতে গেলেই নীলার ভাবনায় ছেদ পড়ল। সে এই ছেলের কর্মকাণ্ডে এখন মারাত্মকভাবে বিরক্ত। তাই সাদিদকে থামিয়ে বিরক্তি মাখা কণ্ঠে বলল, ছাড়ুন বলছি, একদম কাছে আসবেন না। এমন করে বলে না পাখি, তোমার কষ্ট হচ্ছে তো? আসো, এখনই হসপিটালে নিয়ে যাব। চুপ থাকুন তো, চুপ থাকুন তো। আমি কি একবারও আপনাকে বলেছি যে আমার কোনো জায়গায় ব্যথা হচ্ছে? আমি উত্তর দিচ্ছি, বলিনি। তাহলে এসব পাগলামির মানে কি? পাগলামি কোথায় করলাম? আমি স্পষ্ট তোমার চোখে মুখে ব্যথার ছাপ দেখেছি। নীলা ফুঁস করে একটা শ্বাস ফেলল। না, এই পাগলকে বোঝানো তার পক্ষে সম্ভব নয়। সে এক পলক বাকি সবার দিকে তাকালো। সাদিদের পাগলামিতে তারাও চিন্তায় পড়ে গেছে। তাই সকলের চিন্তার অবসান ঘটাতে সে পাশে পড়ে থাকা ছোট্ট নুড়ি পাথরটা হাতে নিল। হাত বাড়িয়ে সেটা সবার দৃষ্টির সামনে এনে সকলের উদ্দেশ্যে বলল, এই যে পাথরটা দেখছেন, এটা পায়ে লেগে একটু ব্যথা পেয়েছিলাম। আর সেটা দেখেই পুরো ঘটনা বিস্তারিত না শুনেই এই পাগল মানুষ নিজেও চিন্তায় পড়েছে এবং সাথে সাথে আপনাদের সবাইকেও দুশ্চিন্তায় ফেলেছে। সবাই তার কথা শুনে বিস্মিত হলো। অপরদিকে সাদিদ তীক্ষ্ণ চোখে নীলার দিকে তাকিয়ে রয়েছে। নীলা সেটা দেখেও পাত্তা দিল না। সে নিজেই পাগল, আবার এখন আসছে নীলার দিকে চোখ বড় করে তাকাবেই না সে। সবাই কয়েক মুহূর্ত একে অপরের মুখপানে তাকিয়ে থেকে এবার সশব্দে হেসে উঠল। শাহেদ হাসতে হাসতেই বলতে থাকলো, তুমি এলে বাইরে কেন হলে? আর তোমার মধ্যে এত তাড়াহুড়োই বা কেন ছিল? নীলার এতক্ষণের পূর্ববর্তী বিরক্তির আভাস সম্পূর্ণ মিলিয়ে গিয়ে মুখটা চুপসে গেল। সাদিদ এতক্ষণ দুশ্চিন্তায় পাগল থাকলেও এখন নীলাকে ঠাঁটিয়ে দুইটা লাগাতে পিছুপা হবে না। তাই সে আমদা আমদা করে নিচু স্বরে বলল, আপনার ফোনটা ভুলে রেখে এসেছিলেন। সিরিয়াসলি? তুমি সামান্য একটা ফোন দেওয়ার জন্য এমনভাবে বেরিয়ে আসবে? তোমাকে নিয়ে আমি কি করব? এতটুকু বুধ শক্তি কি তোমার মধ্যে এখনো হয়নি? তোমাকে ব্যথায় কাতর হয়ে নিচে বসতে দেখে আমার অনুভূতি কেমন হয়েছিল সেটা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? কেন এসছো বাইরে? শেষোক্ত কথাটা সাদিদ উচ্চস্বরে চেঁচিয়ে বলল। নীলা আচমকা এমন ধমকে ভয় পেয়ে কেঁপে উঠল। সাদিদ তারপরও থামল না। সকলের সামনে নীলার কাঁধ চেপে তার শরীর মৃদুভাবে ঝাঁকিয়ে আবারও ঝাঁঝালো স্বরে বলল, মেরে ফেলবি আমাকে? কতটুকু কষ্ট হয় বুঝিস না তুই? এতটা পাষাণ কিভাবে হতে পারিস? একটুও কি দয়া মায়া নেই তোর মধ্যে? হ্যাঁ? সাদিদ মৃদু ধাক্কা দিয়ে নীলার কাঁধ ছেড়ে দিল। নীলার চোখ জোড়াতে ভালোবাসার মানুষ থেকে এমন তিক্ত বাক্য শুনে ইতিমধ্যে অবাধ্য অশ্রুকণারা এসে ভিড় জমিয়েছে। সে অশ্রুসিক্ত আঁখি যুগলে আর চোখে একবার উপস্থিত সবার দিকে তাকালো। সাদিদ কখনোই নিজেদের ভেতরকার রাগ ক্ষোভ অন্য কারোর সামনে প্রকাশ করে না, কিন্তু আজ হঠাৎ সকলের সামনে এমন করাতে কষ্টের সাথে সাথে নীলার ভীষণ লজ্জাও লাগছে। সে বর্তমান পরিস্থিতিতে খুব বেশি বিব্রত বোধ করছে। সাদিদ এখন নিজের মধ্যে না থাকলেও নীলার অবস্থাটা বাকি সবাই বেশ ভালোই বুঝতে পারছে। তাই শাহেদি গম্ভীর স্বরে বলল, কি বলে তুমি? দোষ নেই? সাদিদ এতটাই রেগে গেছে যে পাশের একটা ডালিয়া ফুলের টবে সজোরে লাথি দিল। টব ভাঙার বিকট আওয়াজে নীলার এবার নিঃশব্দের কান্না ফুপানিতে রূপ নিল। নিধি তাকে সামলানোর জন্য দ্রুত বাহু জড়িয়ে আগলে ধরল। একদম কাঁদবি না। একটা টু শব্দ যেন না হয়। তোর কান্নার আওয়াজ আমার কাছে বিষের ন্যায় মনে হয়। চুপ কর সাদি, কখন থেকে মেয়েটার সাথে রাগারাগি করে যাচ্ছিস? ভুলে যাস না তোর মা বাবা ভাই ভাবি সহ অনেকেই এই মুহূর্তে তোদের সাথে উপস্থিত। তাই নিজেদের রুমের বিষয় বাইরে এনে মেয়েটাকে আর বিব্রত বোধ করাস না। সাদিদ কোনোভাবেই নিজের রাগটাকে যেন কমিয়ে আনতে পারছে না। সে রক্তিম চোখ জোড়া নিয়ে আবারও এক পলক নীলার অশ্রুসিক্ত মুখশ্রীতে নজর বুলিয়ে হনহনিয়ে সেখান থেকে প্রস্থান করল। এলোমেলোভাবে গেট পেরিয়ে তার গাড়িটি বের হতেই শায়লা রহমান একটা দীর্ঘশ্বাস ফেলে নীলার দিকে এগিয়ে গেলেন। মেয়েটার চোখ মুখ ইতিমধ্যে ফুলে গিয়েছে। তিনি সযত্নে গাল মুছিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিতে বলে উঠলেন, কাঁদিস না মা, জানিসই তো ছেলেটা আমার তুই বলতে পাগল। চোখে হারাই তোকে,
তাই তো তোর এমন ছেলে মানুষই সহ্য করতে পারে না। ছেলেটা প্রচণ্ড ভয় পায় তোকে নিয়ে। ওর এমন আচরণ কষ্ট পাবি না। দেখ গিয়ে, হয়তো বা তোকে ধমকিয়ে সে নিজেও এখন শান্তি পাচ্ছে না। আমি জানি মা, আমি ওনার সবটুকুই জানি, কিন্তু আমিও যে সহ্য করতে পারছি না। আমার কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। নীলা শায়লা রহমানের বুকে মুখ চেপে নিজের ভেতরকার কষ্টের সাগরটা কমাতে যাচ্ছে, কিন্তু না। অতিরিক্ত ভালোবাসা দিয়ে দিয়ে সাদিদ তাকে আজ পুরোপুরি ভালোবাসার কাঙাল বানিয়ে ছেড়েছে। তাই এখন আর এক বিন্দু কষ্টতে তার দ্বারা সহ্য হয় না। মন যে কেবল সুখ চায়, বড্ড বেশি ভালোবাসার সুখ। ধানমন্ডির একটা আভিজাত্যপূর্ণ রেস্টুরেন্টের কর্নারে টেবিলে শান্ত মাথা নিচু করে বসে রয়েছে। প্রাইভেসির জন্যই মূলত এখানে বসা। অতিথিদের সুবিধার জন্য এখানে কেবিন সিস্টেম করা আছে, আর শান্ত আপাতত তেমনই একটা কেবিনে রয়েছে। সে একা নয়, তার সামনের চেয়ারেই তানভীর একধানে ফোন স্ক্রলিংয়ে ব্যস্ত। যেন এমন একটা ভাব, এই মুহূর্তে ফোনের নিউজ স্পিডের ঊর্ধ্বে তার কাছে আর কিছুই নেই। শান্ত আবারও আর চোখে একবার তার দিকে তাকিয়ে মিনমিনিয়ে বলল, আমি আগে থেকে কিছু জানতাম না, আর না এই সম্পর্কে কোনো আইডিয়া ছিল। হঠাৎ করেই এত সব। ইটস ওকে ডিয়ার, তুমি এমন ভয়ের তো স্বরে এক্সপ্লেন করছো কেন? এখানে ভয় পাওয়ার মতো কি আছে? এঙ্গেজমেন্ট হয়েছে, সো কংগ্রেচুলেশনস। তানভীরের ঠোঁটের কোণে হাসির রেখা। শান্তর বুকের বাম পাশটা আচমকা তীক্ষ্ণ ব্যথায় যেন জর্জরিত হয়ে গেল। তানভীর তাকে তুমি বলে সম্বোধন করছে। এই ছেলেটা তো সবসময় তাকে বলতো, আপন মানুষদের সে তুমি করে বলতে পারে না। কেমন পরপর লাগে। শান্ত এই নিয়ে কত সময় রাগ দেখিয়েছে, অথচ তানভীরের ভাষা শুধরাতে পারেনি। সে হাসি মুখে তখন আরও বেশি করে তুই তোকারি করত। পূর্বে এটাতে বিরক্ত বোধ করলেও আজকে যেন এটা না করাতেই তানভীরের শব্দগুলো তার নিকট অসহ্যনীয় তীক্ষ্ণ যন্ত্রণার ন্যায় অনুভব হচ্ছে। তার এমন এলোমেলো অবস্থা দেখে তানভীর যেন আরও বেশি মজা পেল। তাই টেবিলের উপর থেকে শান্তর বাম হাতটা আচমকা নিজের হাতে নিয়ে নিল। অতপর অনামিকাতে চকচক করা সাদা পাথরের ছোট্ট ডায়মন্ডের আংটিটা বেশ মনোযোগ দিয়ে দেখতে লাগলো। বাহ, খুব সুন্দর তো। বর তাহলে পয়সাওয়ালা। এঙ্গেজমেন্টে এত দামি ডায়মন্ডের আংটি দিলে বিয়ের সময় তো শরীর ভরে গহনা পরিয়ে দেবে। আঙ্কেল আন্টি নিশ্চয়ই খুব খুশি না? আপনি এমন করছেন কেন? আরে আমার কথা ছাড়ো, তোমাদের কথা বলো। পরিবারের সবাই তো নিশ্চয়ই অনেক বেশি খুশি। শত হলেও কানাডার মাটিতে সেটেল হওয়া ছেলে, ভালো পরিবার, টাকা পয়সা অঢেল, তার উপর ছেলে দেখতে শুনতেও হিরোর থেকে কম না। মেয়ে জামাই হিসেবে আর কি চায়? এমনটাই তো। প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। ইস সুইটহার্ট, আই এম টোটালি ফাইন। তাছাড়া সামনে বড়সড় একটা বিয়ের দাওয়াত পাবো। ঠিক না থেকে কি পারা যায়? তানভীর হাসি মুখেই সব কটা কথা শেষ করল। শান্ত মনে কষ্ট নিয়ে তানভীরের মুখপানে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তানভীরের হাসি মুখটা ধীরে ধীরে থমথমে রূপে পরিণত হতে লাগলো, যেমনটা গ্রহণের সময় চন্দ্র সূর্যের হয়ে থাকে। হাসি মাখা মুখটাতে মুহূর্তেই নিকষ কালো অন্ধকার যেন ছেয়ে গেল। আর এই সবটাই একেবারে সামনের শান্তর সচোখে দেখা গেল। আচমকা শান্তর বাম হাতটা তানভীর শক্ত হাতে চেপে ধরল। শান্ত মৃদুভাবে ব্যথা পাচ্ছে। অপরদিকে তানভীর সেটা দেখেও পুরোপুরি ভাবলেশীন। শান্ত এবার সহ্য করতে না পেরে দুর্বল স্বরে বলে উঠল, আমি খুব ব্যথা পাচ্ছি। ও রিয়েলি? আমার তো মনে হচ্ছে না। বিয়ের সুখের সামনে তো এসব নিছক ধরাছোঁয়ার বাহিরে, তাই না হটি? প্লিজ এসব বলবেন না। আপনি নিজের মধ্যেই নেই। তাই নাকি? কি করছেন এটা আপনি? কোথায় ফেলেছেন রিংটা? এটা খুঁজে না পেলে বাবা আমাকে জীবিত কবর দিয়ে দিবে। তানভীর যেন আর সহ্য করতে পারল না। চোখের পলকে শান্তর হাতে টান দিয়ে চেয়ার থেকে তুলে নিল। শান্ত কিছু বুঝে ওঠার আগেই টেবিল ঘুরিয়ে তাকে নিজের পাশে টেনে জোর প্রয়োগ করে নিজের উরুর উপরে বসিয়ে দিল। শান্ত হয়তো অবাক হয়ে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু তানভীর সেটা হতে দিল না। ক্ষিপ্তভাবে তার ঠোঁট কামড়ে ধরল। শান্তর কয়েক মুহূর্ত লাগলো পুরোপুরি বিষয়টা বুঝে উঠতে। আর যখন বুঝতে পারলো কি হচ্ছে এটা, তখন মেয়েলি লজ্জায় এসে কুকড়ে গেল। কিন্তু এটা দীর্ঘায়িত হলো না, কেননা ধারালো দাঁতের হিংস্র কামড়ে ঠোঁট যারা বোধহয় কেটে যাচ্ছে। তানভীরের এমন আক্রমণে শান্ত কোনো রকম বাচ্চুচ্চারণ করার পরিস্থিতিতে নেই, আর সে চায়ও না। যেহেতু অন্যায় সে করেছে, তাই এখন শাস্তি ভোগ করতেই হবে। নিজের সহ্য শক্তি ক্রমশ নিচে নেমে আসছে। ব্যথায় জর্জরিত হয়ে যাচ্ছে তার সমস্ত মুখমণ্ডল, কিন্তু শান্ত নির্বাক। তানভীরের পিঠের শার্ট আঁকড়ে ধরে সে নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে রেখেছে।
আর অপর দিকে নিঃশব্দের নোনা জলে তার শুষ্ক গালগুলো ভিজে সিক্ত হচ্ছে। কতক্ষণ এই হিংস্র ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটল সেটা বলা মুশকিল, কিন্তু ভালোবাসার ভিন্ন রূপের দীর্ঘ যন্ত্রণার পাঠ চুকিয়ে ব্যথাযুক্ত ঠোঁট যুগলের ব্যথা নিরাময় এবার প্রেমিক পুরুষ কোমল আদরে প্রেয়সীতে মত্ত হল। গাঢ় থেকে তীব্র গাঢ় হতে থাকলো অধর যুগলের বিচরণ। শান্তর কোমর পেঁচিয়ে তাকে নিজের সাথে তানভীর আরেকটু ঘনিষ্ঠ করে তুলল। শান্ত বাধা দেওয়ার শক্তি খুঁজে পেল না, শুধু অনুভব করতে পারল ভীষণ লজ্জা এবং ব্যাখ্যাহীন ভালো লাগার এক তীব্র শিহরণ। নিজের রাগ, ক্ষোভ, ভালোবাসা সবকিছু মিটিয়ে নিয়ে প্রেমিক এবার ধীরে ধীরে প্রেয়সীর ঠোঁট থেকে নিজের ঠোঁট যুগল আলাদা করলো, কিন্তু নিজেকে পুরোপুরি নয়। কপালে কপাল ঠেকিয়ে তানভীর ঘন ঘন শ্বাস টেনে বলে উঠল, তুই কি ভাবিস তোর এমন অর্থহীন এঙ্গেজমেন্টের কথা শুনে এই তানভীর তোকে ছেড়ে দিবে? হতে দিবে অন্য কারো ঘরণী? এমনটা ভেবে থাকলে তুই ভুলের দুনিয়ায় বসবাস করছিস। ভেবেছিলাম তোর অনার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তাই তোর বাপের কাছে বিয়ের প্রস্তাব পাঠায়নি। কিন্তু শ্বশুরমশাইয়ের দেখিয়ে আমার বউকে অন্য কারো ঘরে তুলে দেবার বহুত তারা, তাই এবার আমারও তারা রাখছে। এখনই বিয়ে হইব। অপেক্ষার পাট চুকিয়ে এখন সময় বিয়ের পাট পূর্ণ করার। শান্তর গলার স্বর আটকে গেছে। কি থেকে কি হচ্ছে সবকিছুই যেন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতেও পারছে না। সেটা হলেও পারা যেত। ভুল জায়গায় ভুল কথা বলার থেকে নীরব থাকা বুদ্ধিমানের কাজ, কিন্তু শান্ত যেন এখন এই অবুঝের কাজটাই করে বসল। আংটিটা তানভীর মুহূর্তেই কপাল সরিয়ে শান্তর গাল চেপে ধরল, এমনভাবে ধরেছে যেন এখনই গাল ভেদ করে দাঁতে আঙুল লেগে যাবে। এমন আজাইরা পটপট করবি তো মুখটা একেবারে সেলাই করে দিব। আংটি তাই না? ভুল করেও আর একটা আংটি বিষয়ে কথা বললে আংটির সাথে সাথে তোরাও ছুঁড়ে ফেলবো। কিন্তু ছুড়বো বলছি বলে এটা ভাবিস না যে তোকে ছেড়ে দেব। এই তানভীর থেকে ছাড়াবো এত সোজা না জান। একবার যেহেতু হাত আঁকড়ে ধরেছি, সেটা আমৃত্যু পর্যন্ত ছাড়ছি না। তুই ছাড়তে চাইলেও ছাড়বো না। এটা মগজে প্লাস শরীরের সব অঙ্গে ভালোভাবে গেঁথে রাখ। গালটা এতক্ষণ পর ছাড়া পেতেই যেন শান্ত জান হাতে ফিরে পেল। ব্যথায় সেখানটা টনটন করছে, কিন্তু মুখ ফেটে কিছু বলার সাহস নেই। যে পরিমাণ রেগে আছে, দু চারটা চড় থাকবো অনায়াসে ফ্রিতে খেয়ে নিতে পারে। কিন্তু আচমকা তানভীরের ঠোঁটের কোণে চোখ পড়তেই শান্ত লজ্জায় মাথা নিচু করে নিল। সে আজকে হালকা পিঙ্ক কালারের একটা লিপস্টিক দিয়ে দিয়েছিল, আর তখনকার তানভীরের এইরূপ পাগলামির জন্য তার ঠোঁটে এখন শান্তর ঠোঁট হতে সেটা জায়গা বদল করেছে। সেটা দেখে শান্তর ভীষণ লজ্জা লাগছে। তাকে এমন লাজুক লতা হয়ে হাসতে দেখে তানভীরের রাগের পরিমাণ যেন আরও দ্বিগুণ হলো। সে বিষয় না বুঝে দাঁত কিরমিরিয়ে বলে উঠল, হো মা, হাসছিস কেন? আমি এখানে হাসির মতন কি বললাম? না মানে আপনার ঠোঁটে লিপস্টিক? বলেই শান্ত উল্টো ঘুরে হাত দিয়ে মুখ ঢেকে নিল। ইস, কি লজ্জাজনক ব্যাপার। তানভীর কয়েক সেকেন্ড লাগলো বিষয়টা বুঝে উঠতে। বিষয়বস্তু ঠাহর হতেই সে রাগ ভুলে নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসল। কয়েক কদম এগিয়ে এসে শান্ত একেবারে পিঠ ছুঁয়ে ছুঁয়ে দাঁড়ালো। অতঃপর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলে উঠল, ঠিক জায়গাতেই তো রয়েছে। তোর ঠোঁটের এই মিষ্টি তো আমার ঠোঁটেই লেগে থাকে স্বাভাবিক। কিন্তু এইটা ভাবিস না বিয়ের আগেই মিষ্টিতে ভাগ বসিয়েছি বলে সরি টরি কিছু বলবো। তোর বোঝার সুবিধাতে আবারও বলে দিচ্ছি যে এমনটা আমি ভুল করেও করবো না। হয়তোবা কাজটা তোর ছাগলামিতে আগেই হয়ে গিয়েছে, কিন্তু জায়গা ঠিকই আছে। তাই অযথা লজ্জা না পেয়ে এখন থেকে অভ্যেসে পরিণত করতে শিখ। কেননা পরবর্তীতে হুটহাট এই অংশে আমাকে খুঁজে পাবি, খুব একান্ত গরিষ্ঠতার সাথেই পাবি। শান্তর যেন দম আটকে আসার উপক্রম। জীবনে প্রথমবার এমন অনুভূতিতে পুরো শরীর জমে বরফ শীতল হয়ে যাচ্ছে। মস্তিষ্কের প্রত্যেকটা নিউরন যেন অচল হয়ে শান্তকে পুরোপুরি নিশ্চল বানিয়ে ছেড়েছে। রাতের দ্বিতীয় প্রহর চলছে। একটু পরেই ঘড়ির কাঁটার পরিবর্তনের সাথে সাথে প্রহরেরও পরিবর্তন ঘটবে। তৃতীয় প্রহরকে বরণ করে নিতে আকাশের অর্ধচন্দ্রটা বরাবরের মতোই অঘুমন্ত থেকে নিজের জায়গায় প্রস্তুত। তার সাথে আজ নীলাও হাজির হয়েছে। নীলার শারীরিক কন্ডিশনের পরিবর্তন হচ্ছে বিধায় সাদিদ কয়েকদিন আগেই নীলার জন্য এসব ঢিলে ঢালা ম্যাক্সি কিনে নিয়ে এসেছে। যদিও এখন এসবের প্রয়োজন ছিল না, কিন্তু সাদিদের জেদের সামনে তাকে হার মানতে হয়েছে। এই মুহূর্তে তেমনই একটা হালকা গোলাপি রঙের ম্যাক্সি পরে খোলা চুলে সে রুমের হাতে লাগোয়া বারান্দায় রেলিংয়ের উপর হাত রেখে দাঁড়িয়ে রয়েছে।
এখন সাদিদ উপস্থিত থাকলে এই কাজ করা তার পক্ষে কোনো কালেই সম্ভব ছিল না। এত পুঁথিগত বিদ্যা অর্জনের পরও সাদিদ আজকাল এসব কুসংস্কারে বিশ্বাস করে যাচ্ছে। এক কথায় নীলার ক্ষেত্রে সে 1% চান্সও নিতে প্রস্তুত নয়। তাই তো সময় অসময়ে তাকে বারান্দায় আসতে দেয় না। খোলা চুল রাখলে ধমকাধমকি শুরু করে। এমন আরও পাগলামিতে নীলা আজকাল অভ্যস্ত। সাদিদের এহেন আচরণে নীলার রাগ বা বিরক্ত লাগে না। সাদিদের যেমন ভয় হয় নীলার তেমনইভাবে কষ্ট হয়। সাদিদ কখনো স্বীকার না করলেও নীলা তো বুঝে মানুষটা ভেতর থেকে তাকে নিয়ে কতটা ভয় রয়েছে। তাই তো প্রিয়জনকে সর্বদা এমন অস্থিরতায় জর্জরিত দেখলে নীলার মন কাঁদে। নীলা তখন ওড়নাটা রুমে রেখে এসেছিল। আবহাওয়াতে এখন বৃষ্টির পূর্বেকার শীতল হাওয়া বয়ে চলেছে। বোধহয় খানিক বাদেই প্রকৃতি বৃষ্টির নিজস্ব ঝনঝনিয়ে রিনিঝিনি আওয়াজে মুগ্ধ হবে। শীতলতায় নীলার গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাওয়া সত্ত্বেও সে এই মুহূর্তে নিজের অবস্থানে স্থির। নিজের ভেতরকার অনুভূতিগুলো যেন ফিকে পড়েছে। কষ্টের সাথে অভিমান জমে পাহাড়ের উচ্চতায় পৌঁছেছে। এত রাগ তার সারাদিনে একটা বার খোঁজ পর্যন্ত নিল না। এমনকি এত গভীর রাগ পর্যন্ত নিজের রাগ ক্ষোভ বজায় রাখতে অফিসে বসে রয়েছে। নীলার মনের অব্যক্ত কথাগুলো জবান হয়ে বের হলো না। শুধু বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। উঁচু পেটটার উপর ডান হাতটা রেখে সে নির্নিমেষ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। খানিক বাদেই তার হাতের উপর আর একটা বলিষ্ঠ শক্ত হাতের উপস্থিতি অনুভব করতেই নীলা চকিত হলো। কিন্তু পেছনের মানুষটার সামনে কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না। পূর্বের ন্যায় ভাবলেশহীনভাবে ঠায় দাঁড়িয়ে রইল। সাদিদ নীলার হাতটা সহ তার কোমর পেঁচিয়ে ধরল। অপর হাতটি বুকের ওপর দিয়ে নিয়ে গিয়ে উন্মুক্ত ঘাড়ে মুখ গুছল। নীলা মৃদুভাবে কেঁপে উঠে আঁখি যুগল বন্ধ করে নিল। প্রিয়তমের শরীরের উষ্ণতায় আর খোঁচা খোঁচা দাড়ির আঘাতে নীলার কোমল শরীরে শিহরণ রয়েছে। সাদিদ ঘাড়ে মুখ ঘষে ছোট্ট চুমু খেতে নীলার চোখ বন্ধ হয়ে নিঃশব্দের নোনাজল বেরিয়ে আসতে লাগল, যা ক্রমশ নীলার মলিন মুখটাকে সিক্ত করে তুলেছে। সরি। নীলা কোনো উত্তর দিল না। আসলে গলা দিয়ে শব্দগুলো বের হতে পারল না। কেমন যেন কাটার মতো আটকে আছে। সাদিদ তার নীরবতা দেখে দুই হাতের বাঁধন আরও জোরালো করল। বুকের সাথে নীলার পিঠ ঠেকিয়ে অভিমানিনী প্রিয়তমার ঘাড়ে এবার দৃঢ় চুমু খেল। অতপর অপরাধী স্বরে আবারও বলল, সরি তো, ভুল হয়ে গিয়েছে। তখন রাগটা কন্ট্রোল করতে পারিনি। নীলা পেটের উপর রাখা সাদিদের হাতটা নিজেও চেপে ধরল। চোখ বন্ধ করে নিচু স্বরে বলে উঠল, ক্ষমা চাইতে হবে না, আমি কিছু মনে করিনি। আমাকে তোমার বোকা মনে হয়? সাদিদের এই প্রতিউত্তরের পর নীলা আর কিছু বলতে পারল না। মাথা নুইয়ে কেবল দাঁড়িয়ে রইল। অপরদিকে প্রিয়তমার মন জয় করতে পারল। পেছন থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়ে অভিমান ভাঙাতে আদুরে স্বরে ডেকে উঠল, বউ। নীলা এবারও উত্তর দিল না। তাই সাদিদ আবারও ডাকল। এমনকি ভিন্ন ভিন্ন নামে অনবরত ডাকতেই লাগল। বউ পাখি, প্রিন্সেসের আম্মি, বাবাইয়ের আম্মু, কলিজা। চুপ করবেন আপনি। নীলার কণ্ঠে খানিকটা বিরক্তির ছাপ। সাদিদ এতক্ষণে ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসল। প্রিয়তমার রাগ খানিকটা পড়েছে সেটা উপলব্ধি করে চোখের পলকেই তাকে পাঁজা কোলে তুলে নিল। নীলা আকস্মিক এমন কাণ্ডে হকচকিয়ে গেল। দ্রুত সাদিদের কাঁধ চেপে ধরে ভয় পাওয়া কণ্ঠেই বলে উঠল, এসব কি? ভালোবাসা। কচুর ভালোবাসা। খারাপ না? হেপি টেস্ট। নীলার তীক্ষ্ণ দৃষ্টি উপেক্ষা করে সাদিদ তাকে সযত্নে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দিল। খোলা চুলগুলোকে খালি হাতে একপাশ করে দিয়ে গায়ে কম্বল টেনে দিল। আপনার থাকার অ্যাডভান্টেজ নিচ্ছিলে? গরম কাপড় ছাড়া বারান্দায় কেন গিয়েছিলে? আর সেটা থেকেও বড় কথা, এই সময় তুমি বারান্দায় কি করছিলে? আমি না করিনি? নীলা তার এতগুলো প্রশ্নের একটারও প্রতিউত্তর দিল না। মুখ ফুলিয়ে কেবল অপর পাশে তাকিয়ে রইল। সাদিদ কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকিয়ে তার কার্যকলাপ পরখ করল। তখনকার মতো নয়, বরং ধীরে সুস্থে নীলার কোলে মাথা রাখল। নীলা এতেও নির্বাক, যেন সে আজ মৌনব্রত পালন করার তীব্র বাসনা প্রকাশ করেছে। সাদিদ কয়েক সেকেন্ড তার মুখপানে তাকিয়ে থেকে কাঁধ হয়ে পেটে মুখ গুছল। এতে নীলা মৃদু কেঁপে উঠতেই সাদিদ দুষ্টু হাসল। বার কয়েক পেটে ঠোঁটের অবাধ বিচরণ ঘটিয়ে অনাগত বাচ্চাটার সাথে ফিসফিসিয়ে বলতে লাগল, বাবাই,
একেবারে নরণচরণ। মা এই মুহূর্তে রেগে ফায়ার হয়ে আছে, নড়লেই বাবার মতো তোমার সাথেও রাগ দেখাবে। নীলা এক পলক বাপ বেটির কথা শুনে দ্রুত মুখ ঘুরিয়ে নিল, মুখে তার চাপা হাসি। বাবা ভীষণ কষ্টে আছে রে প্রিন্সেস। তোমার মা ধরতে গেলে তোমার থেকেও অবুঝ। এই যে তুমি বাবার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছো, মা কিন্তু একেবারেও শোনে না। তোমার মা ভীষণ অবাধ্য, একেবারে অবুঝ, বাচ্চাদের মতো। মা, এই মা, আপনার ছেলের মুখটা এসে সূচ দিয়ে সেলাই করে দিয়ে যান তো, বড্ড বেশি চলে। দেখলে প্রিন্সেস, তোমার মা কি অবুঝ। রাত 12টার সময় স্বামী রুমে থাকা সত্ত্বেও শাশুড়িকে ডাকছে। এতে বাবার কতটা লজ্জা লাগছে বুঝতে পারছো তুমি? এই মা, জলদি আসুন, বাবাকেও সাথে নিয়ে আসুন, আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। সর্বনাশ প্রিন্সেস, মা এবার তোমার দাদা ভাইকেও ডাকছে। এখন বাবা কি করবে? আমার কথা তো শুনেই না। তুমি তোমার অবুঝ মাকে বলে দাও। নীলা তীক্ষ্ণ দৃষ্টিতে সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে, আর সাদিদ একেবারে নিষ্পাপ বাচ্চার মতো মুখ করে তার দিকে নির্নিমেষ তাকিয়ে। ঠোঁটের কোণে তার ঈষৎ লুকায়িত হাসির রেশ। ক্ষীণ মুহূর্ত অতিবাহিত হলেই নীলা এবার ফিক করে হেসে উঠল। সাদিদের ঠোঁটের কোণও এবার বিস্তৃত হলো। আমাকে হাসাতে এসব ইচ্ছে করে করেছেন, তাই না? তাই নাকি? কই, আমি তো জানি না। তুমি কেন বুঝি? নীলা এবার আর রাগ দেখালো না। সাদিদের মুখটাতে স্পষ্ট ক্লান্তির ছাপ। পরনে এখনো অফিসের শার্ট, গলার টাইটা হালকা লুজ হয়ে আছে, চুলগুলো বড্ড এলোমেলো। নীলা আলতো হাতে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলগুলো ঠিক করে দিল। শার্টের বোতামের উপর হাত দিতেই সাদিদ খপ করে তার হাত ধরে ফেলল। সচকিত হয়ে বলল, এ কি করছো তুমি? এখনই সব এই অবস্থা তুমি সহ্য করতে পারবে? নীলা ফ্যাল দৃষ্টিতে সাদিদের মুখপানে তাকিয়ে রইল। কি বলল সাদিদ? একটু সময় লাগলেও নীলা অবশেষে কথাটার অর্থোদ্ধার করতে সক্ষম হলো, আর তাতেই এলো পাথারি সাদিদের বুকে কিল বসালো। আরে আরে, কি করো? ব্যথা পাই তো। সে নাকি ব্যথা পায়, হাসতে হাসতে কুটি কুটি। আচ্ছা আর হাসবো না, সত্যিই এবার ব্যথা পাচ্ছি। নীলা হাত থামিয়ে দিল। হাঁপিয়ে উঠেছে সে। সাদিদ এবার দুষ্টুমি ছেড়ে উঠে বসল। পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে সেটা নীলার মুখের কাছে ধরল। নীলা নিঃশব্দে পানিটুকু শেষ করে সাদিদের বুকে হেলে পড়ল। সাদিদ পরম যত্নে তাকে নিজের বুকে আঁকড়ে নিয়ে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। খানিক বাদে নীলা স্বাভাবিক হয়ে উঠতেই সাদিদ আদুরে স্বরে বলে উঠল, এখন ঠিক লাগছে পাখি? এখন ভালো লাগছে। আমার দিন বোধহয় ফুরিয়ে এসছে, অল্পতেই ক্লান্ত হয়ে যাই। আমি না থাকলে। আচমকা গালে সজোরে থাপ্পড় পড়তেই নীলার কথাতে বিঘ্ন ঘটল। নীলা গালে হাত দিয়ে নির্নিমেষ সাদিদের মুখপানে তাকিয়ে রয়েছে। অপরদিকে সাদিদ রাগের তোপে থরথর করে কাঁপছে। ফর্সা কপালে ইতিমধ্যে নীল রগগুলো ভেসে উঠেছে। নীলা অশ্রুসিক্ত চোখে সাদিদের দিকে তাকাতেই সে শক্ত হাতে বাহু চেপে ধরল। রাগের বশে জোরে চেপে ধরাতে নীলা বেশ ব্যথা পাচ্ছে, কিন্তু সেদিকে সাদিদের এখন বিন্দুমাত্র খেয়াল নেই। সে এখন এই বেয়াদব মেয়েটাকে শায়েস্তা করতে ব্যস্ত। আজকে যদি প্রিন্সেস এখানে না থাকতো, তাহলে তোকে আমি কি করতাম আমি নিজেও জানি না। খুব মরার শখ, তাই না? খুব শখ। আমার বাচ্চা মরা নিয়ে তোর কিচ্ছু যায় আসে না, তাই না? এই আমিটা যে একটু একটু করে নিঃশেষ হয়ে যাবো, এটাতে তোর দয়া হয় না? এতটা পাষাণ তুই? বল পাখি, বল এমন ঘুরি কিভাবে হতে পারিস তুই? আমি সাদিদের কণ্ঠ লেগে আসছে। সে নীলাকে ঝাড়ি মেরে ছেড়ে দিয়ে উল্টো ফিরে বসল। দুই হাতে মাথার চুল টেনে ধরে নিজের মধ্যকার আগুনটা নেভানোর সর্বোচ্চ চেষ্টা করছে। নীলা হাতের উল্টো পিঠ দিয়ে ভেজা গাল মুছে নিল। অতঃপর আস্তে ধীরে সাদিদের পিঠে হাত রাখল। সাদিদ রেগে কাঁধ ঝাঁকি দিতেই নীলার হাতটা ছিটকে পড়ল। সে আবারও রাখল এবং সাদিদ পুনরায় একই কাজ করল। এবার নীলা সাদিদের রাগের পরোয়া না করে পিঠে মাথা এলিয়ে বুকে শক্ত করে হাত চেপে ধরল। সাদিদ কয়েকবার হালকাভাবে সরাতে চাইল, কিন্তু নীলাকে শক্ত করে আঁকড়ে ধরে রাখতে দেখে আর চেষ্টা করল না। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নীলার হাতের উপর নিজের হাতটা রেখে সাদিদ ঘাড় ফিরিয়ে বলল, তখনকার জন্য সরি বলেছি বলে ভেবো না এখনকার জন্য সরি বলবো। তুমি এটা প্রাপ্য ছিলে, তাই নিজের ভাগটা বুঝিয়ে দিলাম। বাট আই ওয়ার্ড ইউ বেবি, নেক্সট টাইম এমন হলে ছেড়ে দেবো না, একদম খবর করে ছাড়বো। কয়টার খবর?
সাদিদের এমন গুরুগম্ভীর কথার বিপরীতে নীলার এমন রসিকতায় পরিপূর্ণ কথা শুনে সাদিদ ভ্রুজোড়া বাঁকিয়ে নিল। সে কপাল কুঁচকে নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অপরদিকে নীলার ঠোঁটের কোণে দুষ্টু মিষ্টি হাসি। সাদিদ কয়েক পলক স্থির থেকে আচমকা নীলার বাহুতে ধরে তাকে বালিশে শুইয়ে দিল। নীলার দিকে তাকিয়ে বাঁকা হেসে শার্টের বোতামগুলো পরপর খুলে নিতেই নীলা কিছুটা হকচকিয়ে গেল। দ্রুত মাথা উঁচিয়ে উঠতে নিতেই সাদিদ শার্টটা ছুঁড়ে ফেলে দিয়ে নীলার উপর ভর না করে উপুর হলো। নীলা কেবল গোল গোল চোখ করে সাদিদের কাজকর্ম দেখছে। অস্থিরতা চেপে না রাখতে পেরে অবশেষে বলেই উঠল, কি 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 করছেন? বারে তুমি তো বললে কয়টার খবর, তাই এবার 12টার খবরের আপডেট জানাচ্ছি। আমার কোনো আপডেট লাগবে না, উঠুন বলছি। কেন কেন উঠবো? আমি তো নিজের সিদ্ধান্তে অনড়। আজকে খবরের আপডেট তৈরি করে তবেই দম নেব। প্লিজ উঠুন, আপনার গায়ের ঘামের গন্ধে আমার গা গোলাচ্ছে। তাই দুষ্ট সাদিদ নিজের দুষ্টুমি তো কমালই না, উল্টো নিজের উন্মুক্ত বুক নীলার নাকের উপর দিয়ে গেল। অপরদিকে নীলা ছটফটানি শুরু করে দিয়েছে। সাদিদ তাকে আচ্ছা মতো জ্বালিয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, গা গোলাচ্ছে না কি উত্তেজনা চেপে রাখতে পারছো না সেটা কি আমি জানি না ভেবেছ? আমার গায়ের গন্ধ যে তুমি নাক টেনে টেনে শুকে নাও, এটা প্রমাণ কিন্তু দার্জিলিং শ্রীমঙ্গলের আবহাওয়াগুলো পর্যন্ত জানে। কথাটুকু বলেই সাদিদ আবারও বাঁকা হাসল এবং নীলাকে আরেক দফা লজ্জায় ফেলতে চোখ টিপ দিল। নীলা ঘাড় ফিরিয়ে ঘন ঘন শ্বাস টানছে। এমন লজ্জা বানে নীলার দম প্রায় আটকে আসছে। সে খুব ভালোভাবে বুঝতে পারছে দুষ্টুটা কোন দিকে ইঙ্গিত করে কথাগুলো বলছে। সে অপর পাশে মুখ ফিরিয়েই মিনমিনিয়ে বলল, অসভ্য একটা। সাদিদ বরাবরের মতো এই কথার পরিপ্রেক্ষিতে ঠোঁট এলিয়ে হাসতে পারল না, বরং তার মুখে যেন নিকষ কালো অন্ধকার ছেয়ে গেছে। তখন রাগের বশে এই কাজটা করাতে এখন নিজের গালেই থাপ্পড় লাগাতে ইচ্ছে হচ্ছে। হালকা আলোতে প্রিয়তমার গৌরবর্ণের মুখশ্রীতে আঙুলের আঘাতের লালচে দাগটা যেন চকচক করছে। সাদিদ 2 আঙুলে যেখানে স্পর্শ করতেই ব্যথায় জায়গাটা টনটনিয়ে উঠল। নীলা মৃদুস্বরে আহ করে উঠতেই সাদিদ দ্রুত হাত সরিয়ে নিল। ক্রমশ অস্থিরতা ভরা কণ্ঠে অপরাধীর স্বরে বলে উঠল, না না, আর ধরবো না, আর ব্যথা পাবে না। এই যে হাত সরিয়ে দিলাম। নীলা অশ্রুসিক্ত চোখে সাদিদের মুখপানে তাকিয়ে হাতটা টেনে আবারও গালে রাখল। চোখ বন্ধ করে বার কয়েক সাদিদের হাতটা তার গালে বুলিয়ে সিক্ত কণ্ঠে বলল, ইনশাআল্লাহ আপনার ছোঁয়ায় এই দেহ কখনো ব্যথায় জর্জরিত হবে না। একটা মাত্র বাক্য, কিন্তু সাদিদের নিকট 1 টন সুখের সমান। সে পরম আদরে নীলাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে কপালে ভালোবাসার দীর্ঘ উষ্ণ চুম্বনটুকু এঁকে দিল। অতপর 2 জনেই নীরবতার চাদর গায়ে দিয়ে কেবল একে অপরের হৃদকম্পন শুনে যাচ্ছে। নীরবতার আচ্ছাদন ছেদ করে নীলাই বলল, ফ্রেশ হবেন না? দেখে তো মনে হচ্ছে খাওয়া দাওয়া পর্যন্ত হয়নি। হব, এখন একটু বউটাকে আদর করে নিই, তারপর বাদ বাকি সব। ইস না, জানতো রাত অনেক হয়েছে, পরে শরীর খারাপ করবে। তুমি আছো কি করতে? আমার মন প্লাস শরীর ভালো করার মেডিসিন থাকতে অসুস্থতা নিয়ে আমার কিসের চিন্তা? সাদিদের ঠোঁটের কোণে বরাবরের মতোই সেই মিষ্টি হাসিটা লেগে আছে। নীলা নিজেও নিঃশব্দে হেসে আলতো হাতে কপালে পড়ে থাকা সাদিদের সিল্কি চুলগুলো সরিয়ে দিল। অতপর ঝুঁকে এসে সন্তপর্ণে নিজেও প্রিয়তমের কপালে কোমল অধর যুগলের উষ্ণ পরশ দিল। সাদিদ প্রশান্তির হাসি হেসে নীলাকে বুক পাঁজরে আঁকড়ে নিল। মাথায় নিজের থুতনি ঠেকিয়ে কিছুটা সময়ের জন্য চোখ জোড়াকে বিশ্রাম দিল। কিন্তু নীলার বুকের ভেতরকার ছটফটানিটা এখনও যায়নি। সে এতটা অবুঝ নয় যে সাদিদের রাগের আড়ালের ভালোবাসাটা বুঝে উঠতে পারবে না। সে বুঝতে পারে, খুব বেশি ভালো করেই বুঝতে পারে। আর এই জন্যই তার যত চিন্তা। অবুঝ হলে হয়তো খানিকটা সময়ের জন্য এই দুশ্চিন্তাগুলো থেকে মুক্তি পেতে পারত। তো এখন যে এটা সম্ভব নয়, আর না সম্ভব সাদিদকে সত্যটা জানানো, তাহলে হয়তো সে পাগলই হয়ে যাবে। এমনিতেই নীলার সামান্য একটা আঘাতেই আজ এই পাগল ছেলেটা কি কাণ্ডটাই না করেছে। যদি কোনোদিন এই সত্যটা জানতে পারে, তখন নীলা কি করবে? কিভাবে এই পাগলটাকে সামলাবে? নীলা সামান্য ঘাড় উঁচিয়ে সাদিদের দিকে তাকাতেই 2 জোড়া আখির মিলন ঘটল।
কেননা সাদিদ এক দৃষ্টিতে তার দিকেই তাকিয়েছিল। নীলা পুনরায় মাথা নিচু করে সাদিদের বুকে মুখ গুজল। তার অগোচরে চোখের জলটা সন্তপর্ণে মুছিয়ে নিল। না, তাকে দুর্বল হলে চলবে না, সে নিজের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যত যাই হয়ে যাক না কেন, সৃষ্টিকর্তার নিকট নীলার কেবল এখন একটাই চাওয়া, সে থাকুক আর নাই বা থাকুক, তার কলিজার টুকরোটাকে যেন তার বাবার নিকট নীলা সহি সালামতে পৌঁছে দিতে পারে। আর সেটা যে নীলাকে পারতেই হবে, নতুবা এই পাগলাটাকে যে নীলা বাঁচাতে পারবে না। নীলার সাথে হয়তো এই পাগলটাও নিজের অস্তিত্ব হারিয়ে বসবে। তোর ওপর অনেক বড় দায়িত্ব রে, মাকে ভুল বুঝিস না। ভাবিস না তোর ছোট্ট কাঁধে এত বড় দায়িত্ব, মা কেন চাপিয়ে গেলাম। মায়ের আর কোনো উপায় ছিল না। মাকে পারলে ক্ষমা করে দিস। আর আর তোর পাগল বাবাটাকে সব সময় আগলে রাখিস। তুই ছাড়া তাকে যে আর কেউ সামলাতে পারবে না, একদমই পারবে না। নিজ মনের অব্যক্ত শব্দগুলো নীলা অন্তরালি লুকায়িত রাখল। মুখে জোরপূর্বক কৃত্রিম হাসি টেনে প্রিয়তমের বুকে যত্নে হাত বুলিয়ে দিল। জীবনটা আরেকটু ভালোবাসাময় হলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আরও কয়েক বর্ষ হাতে হাত ধরে চললে কি খুব বড় অপরাধের অন্তর্ভুক্ত হবে? নীলা তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পায় না, পায় কেবল নিঃশব্দের দীর্ঘশ্বাস। সাদিদের চোখে মুখে প্রচণ্ড বিরক্তির ছাপ, সাথে যুক্ত রয়েছে হালকা রাগের আভা। কিন্তু নীলা এই মুহূর্তে শাশুড়ি বোনকে পেয়ে নিজের মধ্যকার ভয়টাকে সাদিদের সম্মুখে আসতেই দিতে চাইছে না। আমি কিন্তু এবার লাস্টবার বলছি, এবং কথা নয়, ডিরেক্ট অ্যাকশনে যাব। মা দেখছেন আপনার বজ্জাত ছেলে কি বলছে? আপনাদের সামনেই আমাকে ওয়ার্নিং দিচ্ছে। হ্যাঁ রে সাদি, সত্যিই তো। তুই আমার মেয়েটার পিছনে এমন হাত ধুয়ে লেগেছিস কেন? তাহলে আর কি করব? তোমাদের আদরের দুলালি আমার একটা কথা শুনতে চাই। এমন কথা বলেন কি জন্য? এমন কথা বলেন কি জন্য? সেগুলো মানা যায় না। সাদিদ পুনরায় একবার নিজের তীক্ষ্ণ দৃষ্টি নীলার উপর ফেলে তাকে নিঃশব্দে শাসালো। কিন্তু নীলা সেসবের তোয়াক্কাই করল না। সে যাবে মানে যাবেই, তার বেষ্টুর বিয়ে বলে কথা। নীলার না গেলে কি হয়? দেখ সাদি, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। সবাই গেলে নীলার কেন বারণ? কেননা গত রাতেও তার শারীরিক অবস্থা ভালো ছিল না। এখন শান্তাদের বাসায় না যাওয়ার হলে এখনই ডক্টরের কাছে চেক আপের জন্য নিয়ে যেতাম। যেহেতু এখন যাচ্ছি না, তাই ফিরে এসেই প্রথমে তাকে চেক আপের জন্য নিয়ে যাব। আর আমি চাই না অসুস্থ শরীর নিয়ে সে বারবার এখানে সেখানে দৌড়াদৌড়ি করুক। সে যেতে ইচ্ছুক, এমন করছিস কেন? সে বহুত কিছু করতে ইচ্ছুক, সেসবে আমার কান দিলে হবে না। নীলার সাদিদের এমন কথার পরিবর্তে সাদিদের অগোচরে ভেঙচি কাটল। কিন্তু দুর্ভাগ্যবশত নীলার কার্যকলাপ সাদিদের নজরে পড়ে গেল। তাই তো আরও এক দফা নীলা তার ভস্যকারী দৃষ্টির সম্মুখীন হলো। অবশেষে এত আকুতি মিনতি করেও সাদিদের মন পাওয়া গেল না। সে নীলাকে নিয়ে গেল না, নিয়ে গেলই না। তার সেখানে উপস্থিত হওয়াটা প্রয়োজন বিধায় তাকে যেতে হয়েছে। নতুবা নীলার মন যেহেতু খারাপ ছিল তাই আর যেত না। কিন্তু আফসোস, কি আর করার, থাক, পরে ডাবল আনন্দ দিয়ে পুষিয়ে নিবে। শান্তদের বসার ঘরে সাদিদ, তানভীর, অর্ণব সহ হাসিবুর রহমান, শায়লা রহমান এবং শাহেদ বসা রয়েছে। সবার মুখ থমথমে, কেননা এই ছেলেটার হাসি মাখা মুখের পেছনে যে এতটা কষ্ট লুকায়িত ছিল তারা কেউ সেটা বুঝে উঠতে পারেনি। আচ্ছা, এই ছেলেটা না হয় তাদের আপন মনে করে বলেনি, কিন্তু পেটের ছেলেটা, সে কিভাবে এত বড় সত্য তাদের থেকে গোপন করে গেছে? কিন্তু তারা অবাক হলেও শান্তর বাবা কামাল শেখ এসবে বড্ড বিরক্ত। প্রথম দিকে ছেলের আর্থিক অবস্থা এবং প্রশংসা শুনে মনে মনে বেশ আনন্দ পেয়েছিলেন, কিন্তু এখন বেশ বিরক্তির রেশ তার চোখে মুখে। তাহলে এখন আপনারা কি চাচ্ছেন? আমি আমার মেয়ের এত ভালো একটা সম্বন্ধ ভেঙে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিব? আগেই বলে দিলাম, আমার থেকে ভুলে কমও এমনটা আশা করবেন না, কেননা এটা কখনো হবার নয়। এমনিতেই এই প্রসঙ্গটা উঠলে তানভীরের মুখটা মলিন হয়ে যায়, কিন্তু কামাল শেখের এমনভাবে বলাতে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। সে হাতের মুঠি শক্ত করে রাগের বশে কিছু বলে উঠতে গেলেই সাদিদ তার ডান হাত চেপে ধরল। তাকে কথা বলতে আটকে দিয়ে চোখের পলকে ইশারা করে নিজেই বলল, আঙ্কেল, আমরা আপনাকে আপন ভেবে সবটা সত্যি জানিয়েছি। আপনাদের আগে কিন্তু আমার ফ্যামিলির লোকজনও সেটা জানতে পারেনি। আজকে এটা বলার খুব প্রয়োজন অনুভব করায় আমরাই আপনাদেরকে বলে দিয়েছি। যদি আমরা সেটা গোপন রাখতে চাইতাম, হলফ করে বলতে পারি আপনাদের কখনো জানা সম্ভব হতো না, কিন্তু আমরা সেটা করিনি। কেননা নতুন একটা সম্পর্ক কখনো মিথ্যার আশ্রয়ে তৈরি করা উচিত নয়। সেটা ভেবেই আমরা আপনাদেরকে তানভীরের কৈশোরের বিয়ের কথাটা জানিয়েছি।
শুধু আপনারা নন, শান্ত এটা অনেক আগে থেকেই জানে। আর সে সবটা সত্য জেনেই তানবীরকে আপন করে নিতে চাই। এখন আপনিই বলুন, মেহের খুশি বেশি নাকি আপনার অহংকার? দেখুন, আমাদের জীবনের 1 সেকেন্ডের ভরসা নেই। আগামীকাল কি হবে সেটা আমরা কেউই জানি না। আল্লাহ না করুক আজকে আপনি শান্তের খুশির পরোয়া না করে আপনার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়ে দিলেন। আর আমি এটাও জানি শান্তার মতো মেয়ে কখনো বাবার সিদ্ধান্তের বাইরে যাবে না। সবই হলো, কিন্তু আজ বাদে কাল গিয়ে ওই ছেলেটাই অপর নারীতে আসক্ত হয়ে যাক।